আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। তো এই রেসিপিটি সম্পূর্ণ রেসিপিটির ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করি এবং এই রেসিপিটির সাথে আরও কী কী যুক্ত করেছি তা দেখবেন এই ভিডিওর মধ্যে। তো দেখতে থাকেন আর আমার পাশে থাকবেন। তো আজকে আমি যে রেসিপিটি নিয়ে আসছি রেসিপিটির নাম হয়েছে বেগুন ভর্তা রেসিপি। তো আমি বেগুন ভর্তা আগেই সম্পূর্ণ সামনের পাটা দেখিয়ে দিলাম যে আমি বেগুন ভর্তাটা কীভাবে করি। তো এখন আমি এখানে একটি মাত্র বেগুন নিয়েছি, একটি মাত্র বেগুন নিয়ে আমি এই রেসিপিটি বানাবো। তো আমার বেগুনটি খুব বড়, তো আমার বেগুনটি আমি কেটে ফেলেছি। কেটে ফেলার পর তো দেখতে পাচ্ছেন তো বেগুনটি কতটা সুন্দর আর কতটা দেখতে লোভনীয়। তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি বেগুন ভর্তা বানানোর জন্য। তো আমি পেঁয়াজ নিয়েছি, এখানে রসুন নিয়েছি। তো সবগুলো পেঁয়াজ রসুন আমি ভালোভাবে ছুরি দিয়ে ছিলে ফেলবো। আর কারা কারা আমার মতো ছুরি দিয়ে পেঁয়াজ ছোলেন বা রসুন কাটেন আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই কি আমার মতো পারেন কিনা এরকম ছুরি দিয়ে কাজ করতে? অনেকে হয়তো পারে না ছুরি দিয়ে কাজ করতে, সবাই বটি দিয়ে কাজ করতে ভালোবাসে। তো আমি ছুরি দিয়ে করতেছি, আর আপনি যারা যারা পান না তারা করার চেষ্টা করবেন। ছুরি দিয়ে কাজ করলে আস্তে আস্তে যখন শিখে যাবেন পুরো কাজটা তখন খুবই তাড়াতাড়ি কাজটা করতে পারবেন। তো আমি এভাবে ছুরি দিয়ে প্রত্যেকটা পেঁয়াজের চোখলা ভালো করে ছুলে নেব। তো আমার পেঁয়াজের চোখলাগুলো ছোলার পর আমি এক এক করে সবগুলো পেঁয়াজের চোখলা ছুলে নেব যাতে এর মধ্যে কোনো খোসা না থাকে। আর এই যে রসুনটা দেখতেছেন, রসুনটা কিন্তু কাটতে খুবই শক্তি লাগে, কেননা ছুরি দিয়ে কাটলে শক্তি দিয়ে কাটতে হয়, কারণ বটি দিয়ে কাটতে হয় ততটা শক্তি লাগে না, কিন্তু ছুরিটা দিয়ে কাটতে হলে খুব চাপ দিয়ে কাটতে হয়। তো আমি চাপ দিয়ে ভালোভাবে ধরে ভালোভাবে কেটে নিচ্ছি। তো আপনারা এভাবে কেটে নেবেন। আর আমি এখানে ছোটো রসুন নিয়েছি, ছোটো রসুন দিয়ে ভর্তাটা বানিয়ে নেব। অনেকে এখানে বড় রসুন ব্যবহার করতে পারেন। তো ছোটো রসুনটা আমি কেন নিই, ছোটো রসুনটার ঘ্রাণটা খুবই বেশি। তো এক এক করে আমি সবগুলো ছোটো রসুনের কোষ সবগুলো এভাবে খোসাটা ছাড়িয়ে নেব। আপনারা যারা ভর্তা বানাবেন তো এইভাবে রসুন নিয়ে খোসা ছাড়িয়ে নেবেন। তো এখানে আমি আরও কিছু পেঁয়াজ নিয়েছি, কারণ পেঁয়াজ যত বেশি দিব ততই ভালো লাগে। তো আমি আরও কিছু পেঁয়াজ নিয়ে আরও কিছু পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। তো এভাবে খোসা ছাড়ানোর পর আমি সবগুলো পেঁয়াজ ভালোভাবে ধুয়ে তারপরে এই পেঁয়াজগুলো আমি কেটে নিব। তো আমার প্রথম পেঁয়াজের চোখরটা কাটা শেষ, খোসাটা উঠানো শেষ, এবং দ্বিতীয় পেঁয়াজের খোসাটা আমি উঠাচ্ছি। তো এখানে আমি মোট 4-5টি পেঁয়াজ নিয়েছি একটি রেসিপি বানানোর জন্য। তো আমি বেগুনের ভর্তার জন্য এখানে নিয়েছি অনেকগুলা পেঁয়াজ এবং অনেকগুলো রসুনও নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি বাটিতে আমার রসুনগুলো উঠিয়ে নিলাম। তো এখন আমি পেঁয়াজগুলো ভালোভাবে কেটে নেব। তো আমার মতো পেঁয়াজ সবাইকে এরকম ছুরিতে কাটতে পারেন কিনা কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে পেঁয়াজগুলো ছুরি দিয়ে কেটে নিতেছি। এভাবে আস্তে আস্তে করে হলেও আপনারা কেটে নেবেন। কাটতে কাটতে যখন শিখে যাবেন তখন খুব দ্রুতভাবে কাটতে পারবেন। তো দেখেন আমি এভাবে পেঁয়াজগুলো সুন্দর করে সবগুলো পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নেব। কুচে করে যত ভালো করে কুচে করে পেঁয়াজগুলো কেটে নেবেন। আর তেলে যখন দিবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে ভর্তা বানানোর সময়। তো আমার এই আপনাদের দেখানোর জন্য আমার এই আসবাবপত্র কেনা। তো আমার জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যে দেখতে পাচ্ছেন এখানে দুটো লাল বাটি, এই লাল বাটিগুলো আমার খুবই পছন্দনীয়, কারণ এর ভিতরে কোনো কিছু রাখলে একদম সুন্দর দেখায়। আপনারা এরকম বাটি কিনে নেবেন। আর আমি যা যা কিনে নিয়েছি এগুলো কেটে নিয়ে নেবেন, কারণ বাসায় অনেক সব কিছু প্রয়োজন হয়। তো যারা পারেন না কাটতে তাদের দরকার নেই কেনার, যারা পারেন ছুরি দিয়ে কাটতে তারা কেটে নেবেন, কারণ সবসময় বটি দিয়ে কাটতে ভালো নাও লাগতে পারে। তো দেখেন আমি এক এক করে আমার পেঁয়াজগুলো সব ভালোভাবে কেটে নিচ্ছি। কারণ পেঁয়াজ সবার খুব প্রয়োজনীয়, একটা রান্না করার জন্য একটা প্রয়োজনীয়
খাবার, কেননা এই পেঁয়াজ ছাড়া মানুষ কিছুই করতে পারে না। পেঁয়াজ যখন বেশি করে নেয় তখন পেঁয়াজ দিয়ে ঝালমুড়ি বানিয়ে খেতে পারে, পেঁয়াজ দিয়ে আচার বানিয়ে খায়, পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে খায়। অনেকে অনেকভাবে পেঁয়াজটাকে ব্যবহার করে, আর পেঁয়াজ ছাড়া বাঙালির চলেই না। তো এই পেঁয়াজ দিয়ে আমরা তরকারি যেমন রান্না করি, তরকারি পেঁয়াজ বেশি করে না দিলে যেমন ভালো লাগে না, তেমনি কোনো আচার বা ভর্তা বানালেও পেঁয়াজ ছাড়া ভালো লাগে না। তো অনেকে আচারের সাথে আস্তে আস্তে পেঁয়াজ দেয়, আবার আস্তে আস্তে রসুন দেয়, কিন্তু সেটা আমার ভালো লাগে না। আমি আস্তে আস্তে রসুন কখনোই দেই না, কারণ আস্তে রসুনটা আমার একদমই মনে খাটে না। অনেকে দেখলাম আজকাল গরু গোশতের সাথে আস্ত রসুন দেয়, আস্ত রসুনটা খায়, কিন্তু কি স্বাদ পায় আস্ত রসুন দিয়ে আমি তা জানি না। কিন্তু আমার কাছে তো আদা রসুনটাকে ফিনিশিং করে বেটে যদি রান্না করি তাতে খুব ভালো লাগে খেতে। তো যারা আমার মতো ভালো লাগে আদা রসুন মশলা কোনো মাংসের সাথে রান্না করে খেতে, কমেন্ট করে বলবেন কার কার ভালো লাগে। তো আমি এভাবে পছন্দ করি, এভাবে চলে যায় আমার। তো দেখেন আমার পেঁয়াজগুলো সবগুলো কাটা শেষ। তো এখন এই পেঁয়াজগুলো আমি আমার সুন্দর একটা বাটিতে রেখে দেব, লাল একটা বাটি। তো এক কালার বাটি। তো দেখতে পাচ্ছেন লাল বাটিতে পেঁয়াজগুলো রাখাতে কতটা ভালো লাগতেছে। তো আমি এখানে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি, তোমার পেঁয়াজের বাটিটা ভরে গেছে। তো এই যে আমি দেখতে পাচ্ছেন যে বেগুনটা আমি আগে কেটে রেখেছিলাম, তো সেই বেগুনটাকে এখন আমি সুন্দর একটা জিনিসে রেখে এখন আমি ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর বেগুনগুলো, একদম কোনো পোকা টোকা নেই, একদম সাদা ফকফকে। তো এই বেগুনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। এখন আমি খুব ভালো করে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, আপনারা এভাবে ভালো করে হলুদ দিয়ে মাখিয়ে নেবেন। আর বেগুনটা কাটার চেষ্টা করবেন একটু মোটা করে, তাতে কি বেগুনটা খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আর যদি পাতলা করে কাটেন বেগুনটা অতটা ভালো লাগবে না, সিদ্ধ হওয়ার সময় খুবই ধীরে সিদ্ধ হবে। তো আমি খুব মোটা করে বেগুনগুলো কেটে নিয়েছি। তো দেখেন আমি এক এক করে আমার প্রত্যেকটা বেগুনে ভালোভাবে হলুদ লাগিয়ে নিচ্ছি। আপনারা এভাবে ভালো করে হলুদ লাগিয়ে নেবেন, নাহলে কোনোটা লাগবে না, তখন খেতে ভালো লাগবে না। কারণ বেগুন ভাজা দিয়ে ভাত খেতে খুবই মজা। বেগুন একটু মাছের মতো ভেজে নিলে মাছের মতো ভাত খাওয়া যায়। তো আজকে আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাবো না, আজকে আমি বেগুন ভাজাকে ভর্তা বানিয়ে কীভাবে ভর্তা বানাবো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে দেখাবো। তো দেখেন আমি কড়াইয়ের মধ্যে বেশি পরিমাণে তেল দিয়েছি, এবং তেল দেওয়ার পর আমার কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যাচ্ছে। তো আমার কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিব বেগুন, যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেগুন ভালোভাবে আমি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এক এক করে সবগুলো বেগুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কতটা সুন্দর দেখাচ্ছে সেই তেলের মধ্যে বেগুন ভাজলে। তো আমি ভালো করে সবগুলো বেগুন এক এক করে সবগুলো দিয়ে দিব, যাতে কোনোভাবে ফাঁকা রাখবো না। তো দেওয়ার পর আমি ঢেকে দেব। আর যদি এভাবে বেগুন ভাজার সময় তেলের মধ্যে দিয়ে আপনারা যদি ঢেকে দেন, দেখবেন অল্প সময়ের মধ্যে বেগুন ভাজা হয়ে যাবে। তো সবগুলো বেগুন আমি এখন একটা একটা করে প্রত্যেকটা বেগুন ভালোভাবে উল্টিয়ে দেব, যাতে অন্য পাটটি খুব ভালোভাবে হয়ে যায়। তো আমার এক পাট হয়ে গেছে, এখন আমি আরেক পাট হওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি। তো আমার বেগুনগুলো আমি সবগুলো এভাবে উল্টে দেব। তো দেখেন সবগুলো উল্টাচ্ছি একটা একটা করে, আপনারা ওইভাবে উল্টিয়ে দেবেন এক একটা করে যারা বেশি বেগুন ভাজবেন। আর বেগুনটাও সবার অনেক পছন্দনীয় একটা খাবার, কেননা বেগুন দিয়ে যখন কোনো গুঁড়া মাছ রান্না করা হয় খুবই মজার খাবার হয়ে যায়। তখন ওই বেলাটা এই গুঁড়া মাছের তরকারি দিয়ে চলে যায় অনেকের। তো আমি এরকম করি, মাঝে মাঝে গুঁড়া মাছ এনে বেগুন দিয়ে রান্না করি। এই টমেটো বেগুন গুঁড়া মাছ দিয়ে রান্না করলে খুবই মজার হয়। তো বেগুন অনেকভাবে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। অনেকের নাকি আবার বেগুনকে গরুর মাংস দিয়েও খায়, কিন্তু আমাদের দেশে সেরকম চল নেই গরুর মাংস দিয়ে বেগুন খাওয়ার। তো অনেক দেশে আসতে খায়, তো সমস্যা নেই, যার যেভাবে ভালো লাগে সে সেভাবে খাক। তো দেখেন আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। আর বেগুন ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিব
1 কাপ রসুন নিয়ে নেব। তো আমার কড়াইটাতে আমি তেল দিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি, যাতে খুব ভালো করে গরম হয়, একদম গরম হয়ে জানি কোনোভাবে দেরি না হয়। গরম ভালোভাবে হলে ভাজাটা খুব দ্রুত হবে। তো যারা যারা আমার মতো বেগুন ভর্তা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমার কড়াইটা প্রায় গরম হয়ে গেছে। আর তেল দেওয়ার সময় একটু বেশি করে দিবেন, যাতে খুব দ্রুতভাবে ভাজা হয়। তো অনেক সময় মানুষের বাসায় বসে থেকে কি করবে বুঝতে পারে না, ভালো লাগে না, তখন একটা না একটা রেসিপি বানিয়ে নেবেন, দেখবেন সময়টা খুব ভালোভাবে কেটে যাবে। তখন আমি এখানে 1 কাপ রসুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে রসুনটাকে ভেজে নেব, যাতে রসুনটা ভর্তা বানানোর সময় কোনোভাবে শক্ত বা কাঁচা না থাকে। তো দেখেন আমি খুব ভালোভাবে রসুনটাকে ভেজে নিচ্ছি, একদম সুন্দর করে ভেজে নেব। আর রসুন ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার, একটা ঘ্রাণ আসে। তো আমার ভাজার সময় ঠিক রসুনটাতে একটা সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তো দেখেন আমার রসুনটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, একদম একটু হলদে হলদে কালার করে আমি ভেজে নিব। যাদের বাসায় অনেক বেশি কাজ থাকে তারা হয়তো এরকম ভর্তা বানিয়ে খেতে পারে না, কিন্তু যখনই সময় পাবেন তখন এরকম ভর্তা বানিয়ে ভাত খাবেন। কেননা সবসময় গরুর মাংস বা মুরগির মাংস বা আরও অনেক মাছটা দিয়ে ভাত খেতে খেতে অভুক্ত যখন হয়ে যায়, তখন যদি একটু ভর্তা বানিয়ে ভাত খাওয়া যায় তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে আর সময়টাও খুব ভালো কাটে। তো দেখেন আমার এখানে রসুনগুলো ভাজা শেষ। তো আমি এক এক করে সবগুলো রসুন উঠিয়ে নেব। তো আমি এখানে খুচুন দিয়ে উঠিয়ে নিচ্ছি। তো আমার রসুনটা ভাজা শেষ। তো এখানে আমি এখন দিয়ে দিব শুকনো মরিচ, কেননা বেগুন ভর্তার সাথে শুকনো মরিচ দিলে খুবই মজা লাগে। কাঁচা মরিচ দেবেন না, বেগুন ভর্তা যখন বানাবেন শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাবেন। তো আমি এখানে 4টা পরিমাণ শুকনো মরিচ নিয়েছি, কেননা আমি ভর্তার সাথে একটু ঝাল কম খাই, অতিরিক্ত ঝাল আমার ভালো লাগে না খেতে। আর যারা ঝাল বেশি খান তারা বেশি করে শুকনো মরিচ দিয়ে দেবেন। তো দেখেন আমি এখানে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে, একদম লাল লাল করে ভেজে নেব। তো আমার শুকনো মরিচগুলো লালের থেকে এখন খয়েরি কালার হয়ে গিয়েছে। তো ভাজতে ভাজতে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। তো আমার শুকনো মরিচগুলো ভাজা শেষ আর আমি খুব দ্রুতভাবে উঠিয়ে নিলাম। তো এখানে আমি নিয়েছি রসুন, পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ। তো এখন আমি রসুনটাকে আগে ভালোভাবে লবণ দিয়ে একদম ফিনিশিং করে নিলাম। ফিনিশিং করার পর এখন আমি এখানে পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ ভাজাটাকে দিয়ে ভালোভাবে ডলে নেব। ভালোভাবে ডলে নেওয়ার পর এখানে দেখেন আমি শুকনো মরিচটাকে এখন ভালো করে ডলে পেঁয়াজটা দিয়ে দেব। আর যখন আমি পেঁয়াজটা শুকনো মরিচের সাথে মেশাবো দেখবেন কত সুন্দর একটা কালার হয়েছে। আর অনেকে এরকম শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে ডলে অনেকটা ভাত খেয়ে নিতে পারে, কারণ অনেক দেশের মানুষকে আমি দেখেছি এভাবে খেতে। তো দেখেন আমি এখানে আর একটু পরিমাণ লবণ মিশিয়ে দিলাম, যাতে খুব ভালোভাবে এটা মিক্সিং করতে পারি, মিশিয়ে নিতে পারি। তো আমার চুলায় আমি ওইখানে পাশ দিয়ে কিছু রান্না বসিয়েছি। তো এখন তার পাশে আমি ভর্তাটা বানাচ্ছি। তো আমার পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ সবগুলো আমি মিশিয়ে এখন হাত দিয়ে ভালো করে ডলে নেব। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে। তো ছুরি দিয়ে পেঁয়াজ কাটলে একদম ফিনিশিংভাবে কাটা যায়। তো দেখেন আমি এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে মরিচ রসুনটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম এবং এর সাথে আমি অ্যাড করব সরিষা তেল। তো সরিষার তেলটা দিয়ে দিলাম, কারণ ভর্তার সাথে সরিষার তেল না দিলে চলে না, ভর্তা মানে সরিষা তেল। কারণ ভর্তার সাথে সরিষার তেল দিলে এই ভর্তাটা খুবই টেস্টি এবং মজাদার হয়। তো দেখতেই পাচ্ছেন আমি এখন এখানে ভালোভাবে ভর্তাটাকে মাখিয়ে নিব এবং বেগুনটা দিয়ে দিচ্ছি। আমার হাত দিয়ে ভালো করে বেগুনটাকে মিশিয়ে নেব। তো প্রত্যেকটা বেগুন ভালোভাবে আমি এক এক করে ফিনিশিং করে নেব, যাতে পেঁয়াজের সাথে এবং মরিচের সাথে ভালোভাবে মিশে। তো খুব ভালোভাবে ভর্তাটাকে আমি বানিয়ে নিচ্ছি। আর এভাবে ভর্তা বানিয়ে নিলে আপনি পেট ভরে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন।
তো দেখতে পাচ্ছেন আমি এখানে খুব ভালোভাবে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর আমার ভর্তার কালারটা কতটা সুন্দর এবং খেতে কতটা মজা হবে দেখতে পাচ্ছেন এখানে। তো যারা যারা এরকম বেগুন ভর্তা দিয়ে খেতে পছন্দ করেন জানাবেন কার কার বেগুন ভর্তা পছন্দ। বেগুনটা অনেকের ফেভারিট একটা খাবার, বেগুন ছাড়া অনেকের চলেই না। মাছ দিয়ে বেগুন দিয়ে খেতে খুবই পছন্দ করে, অনেকে আবার ভর্তাটা খুব পছন্দ করে, মাছই পছন্দ করে না। তো আমার এখানে ভর্তাটা বানানো শেষ। তো আমি এই রেসিপিটার সাথে আর 3 পিস বেগুনটা সামনে দিয়ে দিলাম। তো দেখেন বেগুন ভর্তা কতটা মজাদার। তো আমার বেগুন ভর্তা শেষ। তো আজকে আমি ভাত রান্না করব, আর বেগুন ভর্তার সাথে ভাত না খেলে কি আর মজা লাগে। তো দেখেন আমি এখানে চাল নিয়েছি, চাউলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একদম গরম পানিটাকে গরম করে চাউলটা দিয়ে দেব। তো পানিটা গরম হয়ে গেছে, এখন আমি চাল দিয়ে দিব। চাল দেওয়ার পর দেখবেন আমার ভাতটা হয়ে যাবে। তো সবাই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।